পেতনি 3 পিস গয়না নিয়ে আমি চলেছি। ভয় পাবেন না, এ পেতনি সে পেতনি নয়, এ পেতনি আমার বউ। একই রে কাবলু, একটা পেতনি জুটিয়েছে। বিয়ে করে এসে ট্যাক্সি থেকে নামিনি তখনও কে যেন গাড়ির কাঁচ টেলে ভক করে কথাটা আমার কানের কাছে বলল। পরক্ষণে গাড়ির কাঁচ খোলা, জানালায় গাদা মুখ, পেতনি পেতনি। আমার কিন্তু ওর মুখটা মিষ্টি লেগেছিল। আর কালোর জন্য ওকে যদি কেউ পেতনি বলে তাহলে বলবো আমিও কি কম কালো? কালো বলেই তো আমি কাবলু হয়েছি, না হলে তো বাবলু হতাম। গিয়েছিলাম দিলুদার শ্বশুরবাড়ি, কোচবিহার মেখলিগঞ্জে, একেবারে বর্ডার ঘেঁষে। দিলুদার ছেলের মুখে ভাত। 3 মেয়ের পর দিলুদা লটারি মেরে দিয়েছে। শ্বশুরের ধসিয়ে ব্যাপক করে ছেলের মুখ ভাত দেবে। সেক্ষেত্রে আমাদের পোস্ট অফিস থেকে একজন কেউ না গেলে হয়, অথচ সবাই বউ, কাচ্চা বাচ্চা, অসুখ বিসুখ নিয়ে সংসারী মানুষ। আমি একা ভেকা। পোস্টমাস্টার বাবু বলল, কমল তুমি ব্যাচেলার, তুমি আমাদের রিপ্রেজেন্টেটিভ হও, অ্যাটেন্ডেন্স ম্যানেজ করে দেব। ওখানে গিয়েই দিলুদার বউয়ের কথায় গ্যাস খেয়ে বিয়েটা করে ফেললাম। কাজ বাড়িতেই মেয়েটা এসেছিল। মেয়েটাও আমার মতো একা, তবে ও ঠিক একা নয়, ওর 3খানা গয়না আছে। দিলুদার বউ বলল, খালি হাতে মেয়ে তুলে দেবো না ঠাকুরপো। দিলুদা বলল, 3খানা পাচ্ছিস, বিয়ে করে নে। কোনো শালা পোস্ট অফিসের পিয়নের সঙ্গে মেয়ের বিয়ে দেয় না। আমি বললাম, সরকারি চাকরি, মেয়েটা বড্ড কালো। দিলুদা বলল, সব পার্টস ঠিকই আছে, 3খানা গয়না লাগলে সব চমকে যাবে, হাতে কানে গলায়। বিয়েটা করে নে পাগলা। 3খানা গয়না মানে অনেক সিকিউরিটি। মনে কর না গয়নার সঙ্গে বউ ফ্রি পেলি। পেতনি আমার সেই ফ্রি পাওয়া বউ। ওর একটা ভারী মিষ্টি নাম ছিল, কিন্তু সেটা ডাকার স্কোপই পেলাম না। সবাই এমন পেতনি পেতনি করলো যে ওর ভালো নামটা ভুস করে মুছে গেল। একদিন আমি ওকে পেতনি বলে ডাকা শুরু করলাম। তেমন কিন্তু খারাপ দেখতেও ছিল না, শুধু দাঁতটা একটা উঁচু। শহরের মেয়ে হলে ক্লিপ মেরে ব্ল্যাক বিউটি হয়ে যেত। একদিন আমি ওর ঠোঁটের কাছে আমার চা আঙুল চাপা দিয়ে দেখেছি। ওর চোখ মেলে তাকালে বিউটিফুল লাগছিল। উঁচু দাঁত নিয়ে ওর খুব দুঃখ ছিল। আমাকে কোনোদিনও না বললেও আমি জানতাম। তবে আমি ওকে বলেছিলাম, আমাদের ছেলে বা মেয়ের দাঁত যদি উঁচু হয় কোনো চিন্তা নেই, আমি ক্লিপ লাগিয়ে দেব। আমার কথায় পেতনি খুব খুশি হয়েছিল। কিন্তু ওর ছেলে মেয়ে হলো না। ডাক্তার দেখিয়েছিলাম, ঠাকুর দেবতাও করেছিলাম, হলো না। এটা নিয়ে পেতনির খুব দুঃখ ছিল। রান্না করতো না, খেত না, সারাদিন শুধু শুয়ে থাকতো। সকালবেলায় আমি উনুন ধরাতাম, ভাত করতাম, একটা ঝোল করতাম, তাই দুপুরে এসে খেয়ে যেতাম। ওকে তুলে কোনোদিনও খাওয়াতাম, কোনোদিনও পারতাম না। পোস্টমাস্টার আমার রান্নার বৃত্তান্ত শুনে খুব হাসতেন। বলতেন, মেয়ে ছেলেদের রান্নার অসুখটা মারাত্মক, এটা সেটা রাঁধতে গিয়ে কম পয়সা নষ্ট করে। কমল, তোমার কপাল ভালো, রান্না খাওয়ার টাকা নষ্ট হয় না। পোস্টমাস্টার খরচের কথা যাই বলুক, আমি কিন্তু সংসারে কোনো ত্রুটি রাখিনি। নিত্য চারাপোনার ঝোল খেলে কি হবে, বর্ষার সময় 2-1 দিন ইলিশও আনতাম। মাঝে মাঝে রবিবার চিকেন মটন করতাম। এসব রান্না আমি করতাম, ওসব রান্না পেতনি তেমন পারতো না। তবে পেতনি খিচুড়ি করতো দারুণ। সারা বাড়িতে খিচুড়ির গন্ধ ভুর ভুর করতো। গন্ধে গন্ধে খিদে পেয়ে যেত ভোঁ ভোঁ করে। 8খানা করে পেঁয়াজ আর আলু দিত, সেগুলো পাতে চেয়ে থাকতো মুখের দিকে। কিন্তু খিচুড়ি রান্নাটা ছিল পেতনির ইচ্ছের উপর। কোনো কোনো দিন মধ্যরাতে রান্না বসাতো, তখন সাতপাড়ার লোক ঘুমের মধ্যে খিচুড়ির বাস পেত। রান্নার এমন গুণ থাকার পরও পেতনির মনে খুব দুঃখ ছিল। সে দুঃখেই ও শুয়ে শুয়ে ঘুমড়ে ঘুমড়ে আরও রোগা হয়ে গেল, আর ঝিরঝিরে কালো রঙের আরও কালি পড়ল। আমি ওকে আর আদর করে পেতনি বলতাম না, মন থেকে সত্যি সত্যি পেতনি বলতাম। মানুষের মতো দুটো কথা বলতাম না, গল্প গাছা করতাম না, খাওয়ার পর কথা বলতাম না, কাছেও টানতাম না। একদিন পেতনি মরে গেল। তবে মরে যাওয়ার আগে আমাকে বলল, পাটদাদনপুরে ওর একটা বোন আছে, ওকে যেন আমি ওর 3টে গয়না দিয়ে দিই। এই গয়না পেলে ওর বিয়ে হয়ে যাবে। ওর মাথায় হাত দিয়ে আমাকে দিব্যি করালো। মরে যায়
মানুষের মাথায় হাত রেখে আমি কেমন ভালো মানুষের মতো দিব্যি করে ফেললাম গয়না দিয়ে দেব। মৃত বইয়ের সেই 3 পিস সোনার গয়না নিয়ে আমি চলেছি ফেরত দিতে। এত সতীগিরি করিস না, মরা মানুষের মাথায় হাত দিয়ে বলেছিস তো কি হয়েছে? দিলুদা আমাকে ধমক দিয়েছিল, একদম সত্যি কথা। তবে পেতনিকে দেখে আমার প্রথম প্রথম ভালো না লাগলেও খারাপ তো লাগেনি। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম ও গয়না আমি ফেরত দিয়ে দেব। সেটা আরও উস্কে দিল পোস্টমাস্টার। বলল, জ্যান্ত পেতনি একরকম, সে তো তোমার পোষমানা ছিল, ঘরের বউ। মরা পেতনি কিন্তু ভয়ঙ্কর। যদি কোনোদিন হাত বাড়িয়ে বলে আমার গয়না দিয়েছিস, তুমি কি বলবে কমল? সত্যি তো, কি বলবো? ও মাস্টার, আজ ছুটি দেন, ভোঁ করে বেরিয়ে পড়ি। শিয়ালদহ থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে বর্ধমান লোকাল ধরে পান্ডুয়া, সেখান থেকে বাস ধরে দাদনপুর। দিলুদা ওর বইয়ের কাছে পুরো রাস্তার খবর এনে দিয়েছিল। আমিও রওনা দিলাম। ওটা আমার বইয়ের মাসির বাড়ি, ওখানেই আমার এক শালি থাকে। সেই শালির হাতে আমার বইয়ের 3 পিস গয়না তুলে দিলে তবেই আমার মুক্তি। পেতনি মরতে মরতে আমাকে তার এক বোনের খবর দিয়েছে। এতদিন জানতাম ও 7 কুলে কেউ নেই, এখন শুনলাম আমার এক মা শাশুড়ি আছে, আর সেখানে জলজল করছে আমার এক শালি। কি আশ্চর্য! আশ্চর্যের কথা, যাব পারদাদনপুর, কিন্তু বাসে উঠে ঘুমোতে ঘুমোতে চলে গেলাম পারদাদনপুর। যখন বুঝে উঠে ফিরলাম তখন বিকেল গড়িয়ে গেছে। ফিরতি বাস ধরে এলাম পারদাদনপুর। সেখান থেকেও মাইল 2 হাঁটা। হাঁটতে হাঁটতে যখন মা শাশুড়ির বাড়ি পেলাম তখন ভর সন্ধে। মাঠের ওপর বাড়ি। বাড়ির দরজায় গিয়ে কাকে ডাকি করে গলা খাঁকারি দিয়ে বললাম, কে আছো? আমি জামাই এসেছি। আমার কথা শেষ হওয়ার আগেই ধড়াস করে দরজা খুলে গেল। দেখি আমার সামনে দাঁড়িয়ে পেতনি। পেতনি মানে আমার সেই বউ। পেতনিকে দেখে আমি ঠক ঠক করে কাঁপছি। সেই মুখ, সেই দাঁত, সেই কাটি কাটি ফিগার, সেই গায়ের রং। পেতনি বলল, দাঁড়িয়ে রইলে কেন, ভেতরে এসো। আমার তখনও এগোনো পেছনের অবস্থা নেই, কেমন যেন ভ্যাবাচাকা খেয়ে গেছি। এ কাকে দেখছি? পেতনি হাসলো, সেই হাসি। এসে বলল, কি হলো, লজ্জা করছে নাকি? আমি হ্যাঁ বা না কিছু একটা বললাম। পেতনি বলল, ভালো হবে না বলছি, ভর সন্ধ্যাবেলা দরজার সামনে দাঁড়িয়ে থেকে ঢং করলে খুব রাগ ধরে। পেতনির রাগের কথা শুনে আমার কেমন ভয় করলো। পেতনি বলল, এসো। আমিও না হেঁটে চলতে শুরু করলাম। একটা আধো অন্ধকার ঘরে গিয়ে ঢুকলাম। পেতনি বলল, বসো। আমি ধপ করে খাটের উপর বসলাম। আমাকে বসিয়ে ভুস করে পেতনি মিলিয়ে গেল। দরদর করে আমার ঘাম দিচ্ছে, কান নাক দিয়ে দাঁত বেরোচ্ছে, আবার হাত পা শীতলও হচ্ছে। আমি কাকে দেখছি? ওকে যে আমি বিড়াল শ্মশানে নিজের হাতে চুল্লিতে গুঁজে দিয়ে এসেছি। দরজার সামনে এসে পেতনি দাঁড়ালো। হাতে রেকাব, তাতে কটা বাতাসা, বাটিতে মুড়ি আর 1 ঘটি জল, সব একসঙ্গে কালো কাঠের টেবিলে রাখলো। আমি চোখ বড় বড় করে বোঝার চেষ্টা করলাম 3টে জিনিস ও 2 হাতে আনলো কি করে। তবে কি ও 3টে হাত? খবরদার, ও জিনিস খাওয়া চলবে না। আমার গলায় আওয়াজ নেই, আমি বুকের ভেতর একটু সাহস আনলাম। কোনো ক্রমে বললাম, তোমার মাসি কই? মাসি মরে গেছে। কি হয়েছিল? কিচ্ছু না, পড়লো আর মরলো। ঘরের ভেতর অন্ধকার বেশ জমাট বাঁধছে। এই ভর সন্ধ্যাবেলায় এত আঁধার জন্মায় নাকি? পেতনি বলল, আমি জানতাম ওর রাগ ভাঙাতে তুমি ঠিক পিছে পিছে আসবে। আমি জিজ্ঞেস করলাম, কার পিছে পিছে? ন্যাকা। পেতনি ঠোঁট উল্টালো। আমি বললাম, তোমার দিদি বলেছিল 3খানা গয়না তোমাকে দিতে, সেটা নিয়ে এসেছি। দিদির গয়না আমি নেব কেন? তোমার দিদি তোমাকে দিয়ে গেছেন। পেতনি মিটি মিটি হাসছে। গয়না দিয়ে দিদি কোথায় গেছেন? মরে গেছেন? মরে গেছেন? আমার কথা শুনেও আঁতকে উঠল। তবে কি আমি স্বপ্ন দেখলাম তোমার সঙ্গে রাগারাগি করে দিলি চলে এসেছে? এই তো আমার চুল বেঁধে দিল, আমাকে কাজল পরিয়ে সাজালো, নিজের কপাল থেকে আমায় টিপ পরালো। তোমাকে মাঠ পেরিয়ে আসতে দেখে হেসে কুটোপাটি হলো, বলল, ঠিক এসেছে দেখ পিছে পিছে। খবরদার আমার কথা বলবি নে। আমি মাসির চিতায় 2 ঘড়া জল ঢেলে আসি। রাতে খিচুড়ি রাঁধবো, তখন ঘ্রাণে বুঝতে পারবে আমি এইখানে আছি। তোমার গয়না ধরো, আমি চলে যাবো, এখন না বেরোলে বাস মিস করবো। পেতনি বলল, না, তোমার যাওয়া চলবে না। ও আসুক, ব্যাপারটা নিষ্পত্তি হোক, তবে তোমায় ছাড়বো। তুমি 5 মিনিট বসো, আমি ওকে ধরে নিয়ে আসছি।
পেতনি ঘরের দরজা থেকে হুশ করে চলে গেল। ও চলে যেতে আমি উঠে গিয়ে দড়াম করে ঘরের দরজা দিলাম। একটু পথ পরেই পেতনি ফিরে এলো, দমদম করে দরজায় ধাক্কা দিল, বলল, দরজা খোলো, সর্বনাশ হয়েছে, তোমার বউকে খুঁজে পাচ্ছি না, মাঠ ফাঁকা। আমি বললাম, ওকে তুমি পাবে না, ও মরে গেছে। সত্যি? তবে মরে গেছে? পেতনি কেঁদে ফেললো। অবিকল আমার বউ পেতনির মতো কান্না। আমি বন্ধ ঘরের ভেতর কাঠ হয়ে বসে আছি। ওর কান্নায় ভুললে চলবে না। ওর কান্না বন্ধ হলে আমি কড়া গলায় বললাম, তুমি তোমার গয়না নাও, নিয়ে আমাকে চলে যেতে দাও। গয়না নিয়ে আমি কি করব? গয়না নিয়ে তুমি বর খুঁজবে? আমার কথা শুনে পেতনি আর এক পোস্ত কাঁদলো। তারপর বলল, তোমাকে এখন যেতে দেব না, জামাই মানুষ, না খাইয়ে ছাড়বো না, রান্না করি খাও, কাল সকালে যেও। মন শক্ত করলাম। দরজাটা বেশ শক্তপোক্ত। সারা রাতে আর দরজা খোলা নেই, ভোরে দরজা খুলে কাটবো। রাত বাড়ছে। একটু পরে বুঝতে পারলাম ঘরের অন্ধকারে নড়ছে চড়ছে, আর মোড় ভাঙছে। আরও পরে বুঝলাম ওগুলো অন্ধকার নয়, চাপ চাপ চামচিকে। ওদের এবার দিন হয়েছে, বেরোনোর সময় হয়েছে, ওরা ঝটাপটি করছে। বাইরে রান্না হচ্ছে, গন্ধ পাচ্ছি, নির্ঘাত খিচুড়ি। ওরা ঘর থেকে বেরোনোর চেষ্টা করছে, দরজা ঠেলছে, জানালা ঠেলছে, ঘরের চালে গিয়ে গোঁত্তা মারছে, দেয়াল ফুটো করছে। খিচুড়ির গন্ধে ঘরদোর মোমো করছে। এই গন্ধ আমার চেনা। খিচুড়িতে পেঁয়াজ পড়েছে, খিদে পাচ্ছে, মুখে জল আসছে। গোঁত্তা মারতে মারতে ঘরের চাল থেকে সরে গেল খড়। ঘরে চাঁদের আলো ঢুকেছে। এই গন্ধ থেকে চিনতে পারছি এ আমার শালি নয়, এ আমার বউ পেতনি। ও ছাড়া খিচুড়ির এমন বাস হতেই পারে না। রান্না কমপ্লিট। দরজায় ঠোকা পড়ল। মোলায়েম স্বরে পেতনি বলল, এসো, খেয়ে নাও। আমি খাবো না, খিদে নেই। সারা রাত না খেয়ে থাকলে পিত্তি পড়বে। দরজার পাশে খোঁদলটা দিয়ে আমি তোমার খাবার টেবিলে রেখে দিয়েছি, খেয়ে শুয়ে পড়ো। বাইরে নিঝুম। চামচিকেরা দরজার পাশে খোঁদল, ঘরের চাল সরিয়ে চলে গেছে। টেবিলে থালার উপর ডুমো ডুমো আলু চেয়ে আছে। চাল ডাল মিলেমিশে আড়ি ভাব করে থালার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যোচনার মতো গুড়িয়ে যাচ্ছে। এক চামচ নিয়ে মুখে দিলাম, পুরো থালা চেটে পুটে খেয়ে নিলাম। তারপর ধড়াস করে দরজা খুলে দিলাম। আমি দরজা খুললাম, আর পাশের ঘরে কেউ যেন দড়াম করে দরজা বন্ধ করলো। আমি পায়ে পায়ে পাশের ঘরের দরজার সামনে দাঁড়ালাম। ফিসফিস করে বললাম, দরজা খোলো, তোমার গয়নাগুলো নাও। লোভ দেখিও না, তুমি যাও। আমি তোমার হাতে কানে গলায় গয়না পুড়িয়ে দেবো। এই গয়না পেলে তুমি বর পাবে। তোমার মতলব আমি আগেই বুঝেছি। তুমি দরজা খোলো, আমাকে ভেতরে ডাকো। তুমি আমার বউ হলে বউ, শালি হলে শালি, আধা ঘরওয়ালি। আমি জানি আমি একা মেয়ে মানুষ, সেই ভয়ে দৌড় দিয়েছি। আরে ভয় কিসে? তুমি আমার ঘাড় মোটকে কাছে রেখে দাও। ওটা ব্যাটা ছেলেরা করে। পেতনি দরজা খোলো, দরজা খোলো পেতনি। মানুষ হলে ভুল করতাম, পেতনি বলেই ভুল করব না। আমি জানলা ভাঙবো, চাল দিয়ে গলবো। আমি জানি পেতনি হলেও কি ব্যাটা ছেলে নিস্তার দেবে, তাই আমি আঁশবটিটা কাছেই রেখেছি। ধন্যবাদ।